যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার, আদালতের নথিতে ভয়াবহ নৃশংসতার বিবরণ, এনবিসির চাঞ্চল্যকর তথ্য। ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, দিল্লির আনুষ্ঠানিক ঘোষণা, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ও স্থিতিশীল হওয়ার আশা। কাল পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দফা ভোট, আনুষ্ঠানিক প্রচারণা শেষ, আলোচনায় কলকাতার পানিহাটি আসন। স্বাগত প্রবাসের সংবাদের সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। রোববার একটি জলাশয় থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে এনবিসি নিউজ দিয়েছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানিয়েছে বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টির মরদেহ গুমের উপায় খুঁজতে চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন তাদের হত্যার দায়ে অভিযুক্ত হিশাম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ড যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভয়ঙ্কর থ্রিলারে। নিখোঁজ খণ্ডিত মরদেহ উদ্ধার আর তার মাঝেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। 16 এপ্রিল নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। এ নিয়ে সময়ের সাথে বাড়ে উৎকণ্ঠা, এগোতে থাকে তদন্ত। 24 এপ্রিল উদ্ধার হয় লিমনের মরদেহ। তার ঠিক একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টির মৃত্যুর তথ্য নিশ্চিত করে তার পরিবার। তদন্তের মোড় ঘুরে যায় যখন সামনে আসে হিশামের নাম। লিমনের সাবেক রুমমেট 26 বছর বয়সী হাশিম আবু গারবেকে গ্রেফতার করে পুলিশ। আদালতে জানানো হয় বিচার শুরুর আগ পর্যন্ত তাকে কারাগারেই রাখতে হবে। এমন আবহে 44 স্ট্রিট নর্থ এলাকার একটি জলাশয় থেকে উদ্ধার করা হয় বৃষ্টির খণ্ডিত দেহাবশেষ। এরপরে বেরিয়ে আসে সবচেয়ে শিউরে ওঠা তথ্য। তদন্তকারীরা হিশামের ফোনে খুঁজে পান একাধিক অনলাইন অনুসন্ধান। সেখানে তিনি খুঁজছিলেন কিভাবে একজন মানুষকে ডাস্টবিনে ফেলা যায়। এতে এসব হত্যাকাণ্ডে হিশামের সম্পৃক্ততা আরও জোরালো হয়েছে। যদিও এখনো তদন্ত শেষ হয়নি, তবে প্রতিটি নতুন তথ্য যেন আরো গভীর করছে এই অন্ধকার গল্পের ছায়া। এদিকে এই হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী বাংলাদেশি সমাজে। সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে ঢাকা। আসমাতুলি, নিউজ 24। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করেছে দিল্লি। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়েছে খুব তাড়াতাড়ি ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন তিনি। এর মধ্য দিয়ে ঢাকায় দায়িত্বরত হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন দীনেশ ত্রিবেদী। কয়েক দশক পর পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিবিদকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিল দিল্লি। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে এই নিয়োগকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও স্থিতিশীল করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মাকে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ দফার প্রচারণা সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। দ্বিতীয় দফায় বুধবার রাজ্যের 7টি জেলার মোট 142টি আসনে ভোট হবে। প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিন বিজেপির পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর 24 পরগনার জগদ্দলের জিলেপি মাঠে জনসভা করেন। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সুকান্ত সেতু থেকে যাদবপুর পর্যন্ত রোড শোর নেতৃত্ব দেন। এর আগে গেল 23 এপ্রিল পশ্চিমবঙ্গের 16টি জেলায় 152টি আসনে ভোট হয়। ভোটের ফলাফল প্রকাশ করা হবে আগামী 4 মে। পশ্চিমবঙ্গে বিধানসভার এবারের ভোটের লড়াইকে অন্য মাত্রা দিয়েছে কলকাতার পানিহাটি। আর্জিকাণ্ডে নিহত অভয়ের মা রত্না দেবনাথকে এখানে প্রার্থী করেছে বিজেপি। একদিকে সহানুভূতির রাজনীতি, অন্যদিকে সংগঠনের শক্তি, এই সমীকরণে নজর এখন পুরো রাজনৈতিক মহলের। যদিও তৃণমূল বলছে বাংলায় কেন্দ্রের এই রাজনৈতিক কৌশলও ব্যর্থ হবে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের তথ্যচিত্রের রিপোর্ট। পশ্চিমবঙ্গের ভোট মানেই রাজনৈতিক উত্তাপ। তবে এবারের লড়াইয়ে কলকাতার পানিহাটি যেন আলাদা নজর কেড়েছে। এখানে প্রার্থী নির্বাচন ঘিরেই তৈরি হয়েছে আবেগ, বিতর্ক আর কৌশলের এক জটিল সমীকরণ। কলকাতার পানিহাটিতে এবার আরজিকর কাণ্ডে আলোচিত চিকিৎসক অভয়ের মা রত্না দেবনাথকে প্রার্থী করেছে বিজেপি। ফলে পানিহাটি নির্বাচন ঘিরে এখন জাতীয় পর্যায়ের নজর। এই পদক্ষেপের মাধ্যমে বিজেপি সরাসরি ন্যায় বিচার ইস্যুকে ভোটের কেন্দ্রে নিয়ে এসেছে। আমি একটা মেয়েকে হারিয়েছি, কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আমি পেয়েছি। তাদের ভালোবাসায় আমি অনুপ্রাণিত।
বিশ্লেষকরা বলছেন এটি শুধু রাজনৈতিক চাল নয়, বরং একটি শক্তিশালী আবেগ ঘন বার্তা, যেখানে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে রত্না দেবনাথকে। সবাই মিলে আমরা একসঙ্গে একটা ঐতিহ্যের পরিণতিও করতে চাই। তার স্বপ্ন পূরণ করতে গিয়ে এই পরিণতির শিকার না হয়, তার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হব। কিছু রাজনৈতিক পর্যবেক্ষক সতর্ক করেছেন, অতিরিক্ত আবেগের ব্যবহার উল্টো ফলও দিতে পারে। তবে তৃণমূল ভরসা রাখছে তাদের শক্ত সংগঠন এবং দীর্ঘদিনের দখলের উপর। 2024 সালের আগস্টে উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ড দেশ জুড়ে আলোড়ন তোলে। পরিচয় গোপন রাখতে তাকে অভয়া নামে ডাকা হয়। সেই ঘটনার আবেগে এখন ভোটের ময়দানে নতুন মাত্রা যোগ করেছে। বলা হচ্ছে, ফল যাই হোক, এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। 26 এপ্রিল পর্যন্ত মক্কা ও মদিনায় পৌঁছেছেন 35,766 জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,284 জন এবং বেসরকারিভাবে গেছেন 32,482 জন। মোট 89টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ 38টি, সৌদি এয়ারলাইন্স 33টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে 18টি ফ্লাইট। পৌঁছানোর পর আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন পর্যন্ত হজযাত্রীদের 2,850টি চিকিৎসা এবং 6,622টি আইটি সেবা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত 4 জন পুরুষ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মিশিগানে ভিন্ন আয়োজন আর উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষকে উদযাপন করলেন প্রবাসী বাংলাদেশিরা। ভিন্ন দেশে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্মকে নিজেদের কৃষ্টি ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে রবিবার মিশিগানের ট্রয় শহরের পোলিশ কালচারাল সেন্টারে ইউএসবি নিউজ 24 আয়োজন করে ব্যতিক্রমী বৈশাখী উৎসব। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ছিল দেশীয় খাবারের সমারোহ। শাড়ি, চুড়ি আর গহনার স্টলগুলোতে নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমাদের বাংলার ঐতিহ্য উপভোগ করতে আসছি, যেখানে আমাদের একসাথে নিচে আমাদের বাঙালি সবাই, এমনকি অন্যান্য দেশীয় আমাদের এখানে ফরেনার কান্ট্রির মানুষও এসছে আমাদের দেশীয় পোশাক পরে আমাদের দিনটাকে উদযাপন করার জন্য। খুবই ভালো লাগছে এই বৈশাখী অনুষ্ঠানে এসে আমাদের এই বাংলাদেশি সংস্কৃতিকে আমরা ধারণ করে বিদেশের মাটিতে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে এবং যারা আয়োজন করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1433 উদযাপন করেছে বাংলাদেশ হিন্দু কমিউনিটি ইন পর্তুগাল অ্যাসোসিয়েশন। পর্তুগালে স্থানীয় সময় রবিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে আনন্দ উৎসবে মাতেন প্রবাসী বাংলাদেশিরা। রিপন চন্দ্র ও তনি সিংহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন সম্পাদক রাজীব শীল, প্রমলনাথ, অনুপম সূত্রধর সহ আরও অনেকে। বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য। এই প্রবাস জীবনের অনেক ব্যস্ততার পরেও আমরা একটি রবিবার ফিক্স করে আজকের দিনটাতে সবাই একত্রিত হয়েছি। আজকে আমরা মেতে উঠব দেশীয় খাবার, আনন্দ এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। মাটির সাথে আমাদের অনেক গভীর একটা সম্পর্ক। আমরা চাই হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে সবাই একসাথে আমরা এগিয়ে। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। পাকিস্তানে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি আলোচনায় তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এর মধ্যেই হরমুজ প্রণালী পুনরায় চালু সহ যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। উত্তেজনার মধ্যে রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রাণহানি হয়েছে 14 জনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের সাথে আলোচনার জন্য আর পাঠানো হবে না প্রতিনিধি দল। এমন সিদ্ধান্তে দুই দেশের শান্তি আলোচনা নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা।
তবে সোমবার রয়টার্স জানিয়েছে এর মধ্যেই যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালী আবার চালু করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখার কথা বলেছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই মিত্রদের সমর্থন পেতে রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি তোয়াক্কা না করেই দক্ষিণ লেবাননে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববারের হামলায় আবারও ঘটেছে বহু হতাহতের ঘটনা। নিবির আমিন, নিউজ 24। মুক্তিযুদ্ধের সময় যারা বিভ্রান্তি তৈরি করেছিল তারা এখনো বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। সোমবার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপি আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি। এর আগে উলাশী খাল খনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, গণভোটের রায় ও জুলাই সনদকে ভিন্ন খাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করে কিছু রাজনৈতিক দল সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। যশোর থেকে আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো যশোর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। তার আগেই কানায় কানায় পূর্ণ পুরো ময়দান। জনতার ভিড় ঠেলে মঞ্চে পৌঁছলে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বায়বীয় টিকিট বিক্রি করেছিল একটি দল। জুলাই সনদ ইস্যুতে সেই দলটি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 12 ফেব্রুয়ারি জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। সমাবেশে 2 মে থেকে সারা দেশে পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরুর কথা জানান প্রধানমন্ত্রী। শহীদ জিয়া এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চাই। এর আগে 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া যশোর জেলা পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন তিনি। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। তার সঙ্গে যোগ দেন শত শত শ্রমিক। প্রধানমন্ত্রীর সঙ্গে 4 কিলোমিটার দীর্ঘ উলাশী খাল খননে অংশ নিতে পেরে খুশি এলাকাবাসীও। পরে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জানান, 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে সরকার। ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার কথা জানান তিনি। বলেন, কিছু রাজনৈতিক দল গণভোট ও জুলাই সনদকে ইস্যু করে দেশে বিশৃঙ্খলা তৈরি করে সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে চায়। পার্লামেন্টের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। বিগত 17 বছর স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করেছে মন্তব্য করে তারেক রহমান দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 1976 সালের 1 নভেম্বর এই উলাশী খালটি নিজ হাতে খনন কাজ শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ফলে এই এলাকার কৃষিতে আসে বৈপ্লবিক পরিবর্তন। প্রায় 50 বছর পর এই খালটি আবারও পুনরায় খনন কাজ শুরু করলেন শহীদ জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। এলাকাবাসী বলছেন, এই খাল সংস্কারের মাধ্যমে উপকৃত হবে কৃষক, উৎপাদন হবে দ্বিগুণ। সাইফুল ইসলাম, নিউজ 24, শার্শা, যশোর। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জঙ্গি হামলার হুমকিতে নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্য বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরেই আদর্শগতভাবে বিচ্যুত হয়ে কেউ কেউ জড়িয়ে পড়ছেন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে। বিশ্লেষকরা বলছেন, উগ্রবাদের শিকড় উপড়ে ফেলতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তবে জঙ্গি নির্মূলের নামে অতীতের মতো কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতির শিকার না হয় সেদিকে নজর রাখার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন।
বর্তমান নির্বাচিত সরকারের 2 মাস পার হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো নানা সাফল্যের পালক যুক্ত হলেও দানা বাঁধছে বড় কোনো ঝড়ের পূর্বাভাস। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার হুমকি। গোয়েন্দা তথ্য ও দেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে মিলেছে ভয়ঙ্কর ইঙ্গিত। কোনো বাইরের শত্রু নয়, খুদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরেই রয়েছে স্লিপার সেলের সদস্যরা। এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে চাকরিচ্যুত 2 সেনা সদস্য ও পুলিশ কনস্টেবলকে। হঠাৎ এমন জঙ্গি হামলার হুমকিতে চিন্তার ভাঁজ আইন শৃঙ্খলা বাহিনীর কপালে। নিরাপত্তা বাড়ানো হয়েছে চলমান সংসদ অধিবেশনে, বিমানবন্দর সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানেও বেড়েছে নজরদারি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, উগ্রবাদের এই হুমকিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে কোনো অবস্থাতেই উগ্রবাদের সূতিকাগার তো প্রশ্নই আসে না। কোনো অবস্থাতেই যেন তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য কঠোর হস্তে দমন করতে হবে। এই দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, এই দায়িত্ব সমাজের প্রত্যেকটা নাগরিকের। তিনি আরো জানান, ডিফেন্স মেকানিজম ও স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো সম্পর্কে অবগত এসব জঙ্গিরা। ফলে পর্দার আড়ালের এই শত্রুদের নির্মূল করাই এখন রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইটা একটা ডেঞ্জারাস একটা অশনি সংকেত হবে যদি বাহিনীর মধ্যে এই ধরনের উগ্রবাদের কোনো সূত্রপাত হয় অথবা বাহিনীর কোনো সদস্যদের মাধ্যমে এর কোনো কাজ যদি হয়। এটা কিন্তু ডেঞ্জারাস একটা হুমকি স্বরূপ হবে, শুধুমাত্র বাহিনীর জন্য না, সমস্ত জাতির জন্য, সমস্ত দেশের জন্য একটা হুমকি স্বরূপ। ফলে বাহিনীর যাদেরকে সন্দেহভাজন করা হচ্ছে অথবা যাদেরকে কাস্টডিতে নেওয়া হচ্ছে, তাদের একদম ডিপ রুটে যেতে হবে। আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই হুমকি ব্যবহার করা হতে পারে বলেও মত এই নিরাপত্তা বিশ্লেষকের। বাংলাদেশকে অন্যভাবে চিত্রায়িত করতে চাচ্ছে, এরকম কোনো বিষয় আছে কিনা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানান তিনি। সোমবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করে পুলিশ। এ কারণে তারা বিমানবন্দর কর্তৃপক্ষকে এই চিঠি দেয়। চেয়ারম্যান জানান, নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, কমে আসবে লোডশেডিং। সোমবার সিপিডি আয়োজিত সেমিনারে কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু। তিনি আরও বলেন, জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌরবিদ্যুতের বিকল্প দেখছে না সরকার। তাই এখাতে বিনিয়োগের জন্য বেসরকারি উদ্যোক্তাদের জমি দিয়ে সহায়তা করার পরিকল্পনা করছে সরকার। এ সময় ব্যাটারি সহ নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামে কর ছাড়ার দাবি জানান খাত সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি সংকট আরো তীব্র হয়েছে। তাই জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির আলোচনা জোরালো হচ্ছে সব মহলে। বেসরকারি সংস্থা সিপিডি বলছে 2030 সাল নাগাদ 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আছে সরকারের। কিন্তু ভূমি অধিগ্রহণ, ডলার সংকট ও আমলাতান্ত্রিক জটিলতা সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। সংস্থাটি বলছে, অন্ধ্রপ্রদেশ সরকারের সময়ে 31টি সৌর প্রকল্প বাতিল হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে প্রায় $6 বিলিয়ন বিনিয়োগ। লজিস্টিক্যাল চ্যালেঞ্জ, ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জ, also the fiscal incentive related challenge or the financial challenges for the Chinese investors that we have tried to address there. সেমিনারে সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড়াও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্টরা। সোলার এবং ব্যাটারি বিষয়ে আমদানির ক্ষেত্রে একটা অ্যাক্সেস টু ফাইন্যান্স ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা পলিসি সাপোর্ট পাবো না, তখন আসলে আমাদের গার্মেন্টস চাকরি বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। These industrial clusters can be utilized for a PPP basis of solar power generation. এইভাবে সরকারি জমিতে বেসরকারি অর্থায়নে এবং বেসরকারি ইনভেস্টরদেরকে এনে দিয়ে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেল সোলারের গ্রোথ দেখতে চাই। এ সময় জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা উন্নতি হবে। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছু কিছু তারা
আপনি পাওয়ার দেওয়া শুরু করবে, তাতে আশা করি যে আমরা আগরতলা 1200 মেগাওয়াট নামছে ইউনিভার্সিটি শুরু হচ্ছে, তখন আমি হয়তো 800 মাত্র ভোটে নিয়ে আসবো, থাকবে। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।